হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমাদের ইমো স্টোরি চ্যানেলটির সমস্ত রকম সকল পর্বের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে সকালে ঘুমিয়ে আছি, এমন সময় মেঘলা এসে ডাকতে লাগলো। ভাইয়া, এই ভাইয়া ওঠ, কলেজে যাবে কখন? যাবো তো। এই বলে আমি আবার ঘুমিয়ে পড়লাম। তোকে এইভাবে ডেকে উঠানো যাবে না। এক বালতি পানি নিয়ে তোর গায়ে ঢেলে দিয়ে তারপর উঠাতে হবে। এই বলে মেঘলা চলে গেল। আমি এখনো ঘুমাচ্ছি। কিছুক্ষণ পর মেঘলা আসলো আর বলল, এই নে ভাইয়া, তোর প্রিয় জিনিস। এটাই বলে মেঘলা এক বালতি পানি আমার ওপর ঢেলে দিল। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে পড়লাম। দেখি মেঘলা দাঁড়িয়ে মিটমিট করে হাসতেছে। কি রে মেঘলা, তুই এটা কি করলি? আমি আবার কি করলাম? তুই আমার গায়ে পানি ঢেলে দিলি কেন? তুই ঘুম থেকে উঠতেছিস না, তাই ঢেলে দিছি। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে মেঘলার পেছনে দৌড় লাগালাম। মেঘলা দৌড়ে আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, আম্মু, এই দেখো তোমার ছেলে আমাকে মারতেছে। এই মেঘ, কি হয়েছে? তুই মেঘলাকে মারতেছিস কেন? আম্মু, তোমার মেয়ে আমার গায়ে এক বালতি পানি ঢেলে দিয়েছে। কি রে মেঘলা, তোর ভাইয়া যা বলতেছে তা কি ঠিক বলতেছে? আম্মু, কিন্তু আমি তো ওর ভালোর জন্যই ওর গায়ে পানি ঢেলে দিছি। আজ ভাইয়ার কলেজের শেষ দিন, আর ভাইয়া কিনা এখনো ঘুমোচ্ছে। মেঘলার মুখে কলেজের কথা শুনেই উপরে দৌড় দিলাম, কারণ আজ আমাদের বিদায়। আমি উপরে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম নিচে। আম্মু, আমি গেলাম। কিছু খেয়ে যা। না আম্মু, এখন আর কিছু খাবো না। এই বলে চলে আসলাম কলেজে। এসে দেখি স্যার বক্তব্য দিচ্ছে। আমি যেতে কিছুক্ষণ পর আমার নাম বলল। আমি স্টেজে উঠে পড়লাম। প্রিন্সিপাল স্যার বলল, আজ আমাদের কলেজে গর্ব এই মেঘ। সারা বিশ্বে সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের কলেজে থেকে ডিগ্রি লাভ করেছে। মেঘ, এই নাও তোমার জন্য একটা উপহার, আর এটা তোমার রেজাল্ট শিট। ধন্যবাদ স্যার। আমি আমার উপহার আর রেজাল্ট শিট নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে মেঘলা এসে দরজা খুলে দিল আর বলল, ভাইয়া, এটা তোমার হাতে কি? এটা আমার জন্য উপহার দিয়েছে কলেজ থেকে। ভিতরে যেতে দে আগে, তারপর দেখতেছি এটার ভিতরে কি আছে। ভিতরে আসো। আমি ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মেঘলা আমার গিফটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছে। মেঘলা, আমার কাছে দে দেখি। এই নাও ভাইয়া। আমি মেঘলাতে গিফটটা নিয়ে খুলতে লাগলাম। খুলে দেখি 15 লক্ষ টাকা আর একটা চিঠি। আমি চিঠিটা পড়তে লাগলাম। ধন্যবাদ প্রিয় বন্ধু, আমার দেশের গর্ব। এতটুকুই লেখা ছিল। আম্মু এসে বলল, মেঘ কি দিয়েছে রে তোকে? কলেজ থেকে আমার জন্য 15 লক্ষ টাকা উপহার দিয়েছে। ও আচ্ছা। আম্মু, আব্বু কোথায় গেছে? তোর আব্বু বিদেশ গেছে 3 দিনের জন্য। কেন, কি হয়েছে? এমনি, আব্বু আসলে আব্বুর সাথে কথা বলবে এই বিষয়ে। ঠিক আছে, কথা বলিস। এই বলে চলে আসলাম আমার রুমে। এসে দেখি ফোনটা বাজতেছে। স্ক্রিনে তাকিয়ে দেখি মনিরের ফোন। কি রে মনির, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আজ কলেজে রেজাল্ট দিয়েছে। আমি প্রথম হয়েছি আর তুই দ্বিতীয়। ও আচ্ছা, এখন তুই বাসায় নাকি? বিকেলে আসবি না নাকি বড় মাঠে? যাব, তুইও আসিস। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে ফেসবুকিং করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। বিকালে আম্মুরটাকে ঘুম ভাঙলো। এই মেঘ, ওঠ, যা ফ্রেশ হয়ে খেতে আয়। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি আসতেছি। আম্মু চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় মনিরের ফোন। কি রে মেঘ, কোথায় তুই? আমি তো বাসায়, তুই কোথায়? আমি তো তোর জন্য বড় মাঠে দাঁড়িয়ে আছি। কখন আসবি? আসতেছি, ওয়েট। তাড়াতাড়ি আয়, আর বাইক নিয়ে আসিস, একটা জায়গায় যাব। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে চলে আসলাম বাইরে। বাইকটা নিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম বড় মাঠে। এসে দেখি মনির বসে আছে। কোথায় যাবি এখন? চল আমার সাথে, আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাব তোকে, আর একজনের সাথে পরিচয় করিয়ে দিব। কার সাথে? আগে চল, তারপর দেখতে পারবি কার সাথে দেখা করিয়ে দিই। আমি মনিরের সাথে যেতে লাগলাম। কিছু দূরে এসে মনির বাইক নিয়ে একটা পার্কের ভিতরে ঢুকলো। কিরে মনির, এইখানে কি? চল, সামনে দেখতে পারবি। আমি মনিরের সাথে একটা গাছের তলায় এসে দাঁড়াতেই দেখি একটা মেয়ে এসে মনিরকে জড়িয়ে ধরলো। মনির বলল, মেঘ, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড মনিরা। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মনির, তুই কি এইখানে থাকবি নাকি চলে যাবি? থাকবো, কিছুক্ষণ পর চলে যাব। আচ্ছা, তাহলে আমি ওই দিক থেকে ঘুরে আসি। ঠিক আছে, যা।
আমি চলে আসলাম গেটের কাছে। এই পার্কে গেট দুইটা, একটা গেটে সবসময় বন্ধ থাকে। আমি বসে আছি, এমন সময় একটা পিচি ছেলে এসে বলতেছে, ভাইয়া একটা পানির বোতল নেন না, আজ একটাও বিক্রি করতে পারি নাই। তা তোমার এখানে কত টাকা জিনিস আছে? 500 টাকা পানি আছে। এই নাও 1000 টাকা, আমার একটা স্পিড দিয়ে বাকিগুলো তুমি বিক্রি করে দাও। এই নেন ভাইয়া আপনার স্পিড। ভাইয়া এই জায়গাটা ভালো না, অন্যদিকে চলে যান। কেন, এই জায়গায় কি হয়েছে? তেমন কিছু হয় নাই, এই জায়গা থেকে আমার একটা বন্ধু হারিয়ে গেছে, সে নাকি কাকে খুন করতে দেখেছে এই গেটের পেছনে। ও আচ্ছা, ঠিক আছে, আমি চলে যাবো নে। ছেলেটা চলে গেল। আমিও চলে আসলাম মনিরের কাছে। চল এখন চলে যাব। কথা বলা শেষ। চল এখন। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে মেঘলা এসে দরজা খুলে দিল। এতক্ষণ কোথায় ছিলে ভাইয়া? এই তো মনিরের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। ও, ভেতরে আয়, আব্বু এসছে। আমি চলে আসলাম আমার রুমে। এসে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি আব্বু সবাই বসে চা খাচ্ছে। আব্বু, আজকে যে চলে আসলে? কাজ শেষ তাই চলে এসেছি। ও আচ্ছা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল। আব্বু আমাকে 50 লক্ষ টাকা ধার দিবে? তুই এত টাকা দিয়ে কি করবি? একটা বিজনেস শুরু করব। 50 লাখ টাকা দিয়ে একটা বিজনেস শুরু করলে কিছুই হবে না। আমি না হয় তোকে একটা অফিস দিলাম, 40টা মেশিনের দাম 40 লাখ টাকা, আরও অনেক কিছু কিনতে হবে। তাহলে তোমার একটা অনুযায়ী টাকা দিবে আর একটা অফিস দিবে। ঠিক আছে, 1 কোটি টাকা নে, যদিও এত টাকা লাগবে না, তবুও নে, অনেক কিছু কিনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কবে কাজ শুরু করব? আজ তো 20 তারিখ, 1 তারিখ থেকে শুরু কর। আমি মেশিন আনার চেষ্টা করতেছি, কালকের মধ্যে চলে আসবে মেশিন। ঠিক আছে আব্বু। আর কিছু কথা বলে চলে আসলাম আমার রুমে। এসে মনিরকে ফোন দিলাম। হ্যালো মনির। বল। তুই তো চাকরি খুঁজবি তাই না? কেন? তো চাকরি খুঁজতে হবে না, 1 তারিখ থেকে আমার অফিসে চাকরি করবি তুই। কিসের চাকরি? তুই তো মেকানিক্যালের কাজ জানিস, আবার মেকানিক্যালের কাজও করবি, তাই আমার কোম্পানিতে মেকানিক্যালের কাজ কর। ঠিক আছে, করমুনি, তাহলে আর চাকরি খোঁজার দরকার নেই। আচ্ছা, তোর কি কোনো পরিচিত লোক আছে? আমার কোম্পানির ম্যানেজার লাগবে। ম্যানেজারের দরকার নেই, আমি যখন থাকবো আমি পারবো 2টা সামলাতে। পারবি তো 2টা কাজ সামলাতে? না পারলে আমার ছোট ভাইকে বানিয়ে নিব, এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দিলাম। কাল অনেক কাজ আছে, রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। মেঘ ওঠ, তোর আব্বু ডাকতেছে যাওয়ার জন্য। আম্মু যাচ্ছি। আম্মু চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আব্বু, আমাকে নাকি ডাকছিলে? চল আমার সাথে, তোর অফিস দেখবি। ঠিক আছে চলো। আমরা যে চলে যেতে যাব, আম্মু বলল, খেয়ে তারপর যাও। আব্বু চলো, খেয়েই বের হয়, কখন না কখন আসবো কে জানে। চল। আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম অফিসে। এসে দেখি মেশিন চলে এসেছে। আব্বু, কখন আসলো মেশিন? আর এই নে আটা, মেশিনের নিচে দিয়ে দিবি, আর মেশিন নাড়াচাড়া করবে না। ঠিক আছে আব্বু। আমি কিছু লোক নিয়ে সব মেশিন সেট করে ফেললাম। আব্বু দেখে দিতে লাগলো কীভাবে মেশিন বসাতে হবে। মেশিন বসাতে বসাতে বিকাল হয়ে গেল। যাক, ভালোই হলো। মেশিনগুলো বসিয়ে বললাম, এখন কাজ হচ্ছে সুতা। আমার পরিচিত একটা মিল আছে, রাতে চলে আসলাম ওইখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেঘ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা হঠাৎ আমার অফিসে? আমি একটা অফিস খুলেছি কাপড় তৈরির। আপনার অফিস থেকে সুতা নিব, আর কয়েকটা পার্টি বের করে দিতেন আমাকে। ঠিক আছে, কয়টা মেশিন এনেছো? 40টা মেশিন। আব্বু বলে যে 60টা ভীমে সুতা ভরে দেওয়ার জন্য। তা ঠিক আছে, কিন্তু আমার কাছে তো কোনো টিম নেই। তুমি এই ঠিকানায় গিয়ে যতটা লাগে কিনে নিয়ে আসো, পরে আমি তোমাকে সুতা বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। আমি চলে আসলাম বাসায়। অনেক রাত হয়ে গেছে। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল আর বলল, এতক্ষণ কোথায় ছিলি? একটা কাজে গিয়েছিলাম। আব্বু আসে নাই? এসেছে, আরো অনেক আগেই। ও আচ্ছা। আমি আর কিছু না বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি আব্বু বসে আছে। আব্বু, বকুল চাচা তো বলেছে ভীম কেনার জন্য। নিতে হবে, তুই শার্টটা কিনে আনবি। 1 লাখ টাকা নেবে শার্টটা আনলে। তা ঠিক আছে, সুতা কিনতে হবে তো। আমার পরিচিত একজন আছে, তার কাছ থেকে কিনে নিমুনি। 40 লাখ টাকা সুতা, আর পার্টি তোকে খুঁজতে হবে। 1 গোছ কাপড় নিয়ে যাবে বিভিন্ন অফিসে, ওদের ভালো লাগলে ওরা নিজেই আসবে তোর কাছে। ঠিক আছে আব্বু। রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার রুমে। বিছানায় গা এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে গেলাম খেয়াল নেই। সকালে মেঘলার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া ওঠো, 9টা বাজে তো। যা তো তুই, আজ কলেজ নেই, যা এখান থেকে। প্রতিদিন যেই কাজ করি ওই কাজে করতে হবে তোমার সাথে।
মেঘলা এটা বলে চলে গেল। আমি চোখ খুলে দেখি মেঘলা পানির বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। যেই পানিটা নিতে যাবে আমি লাফ দিয়ে বিছানা থেকে নিচে নেমে গেলাম। বাহ মেঘলা বাহ, আজও তোর ভাইকে বলদ পেয়েছিস নাকি যে প্রতিদিনই ভিজে চলে যাবি? ডাকলে ওঠো না কেন? যাও, আব্বু তোমার জন্য অপেক্ষা করতেছে। বিছানায় শুকিয়ে তারপর দিয়ে যাবি। আমি গেলাম। এই বলে ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে গেলাম। মেঘ, খেয়ে নে। আব্বু খাবে না? তোর আব্বু খেয়েছে একটু আগে। ও আচ্ছা। আমি খাওয়া দাওয়া করে আব্বুর সাথে বেরিয়ে গেলাম। আব্বু চলে গেল আব্বুর অফিসে। আমি চলে আসলাম টিএস টেক্সটাইলে। ভিতরে ঢুকে অফিসের বসের সাথে কথা বলে 7টা ভীম কিনে নিলাম। আমাদের নিজস্ব গাড়ি থাকায় সবগুলো নিয়ে দিয়ে আসলাম। এইভাবে 2 দিন চলে গেল। কর্মী নিযুক্ত দিয়ে দিলাম। 80 জন ভালো কর্মী রেখেছি। পরের দিন থেকে কাজ শুরু হলো। আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম সবাই ভালোই কাজ করতেছে, মেশিনগুলোও ভালো। পরের দিন সকালে এসে দেখি কাপড় জমে আছে। মনির বলল, মেঘ, 3 জন কর্মী লাগবে এই টেবিলে কাজ করার জন্য। আজকে কর্মী পাবো কোথায়? আজ না হয় আমি আর তুই কাজটা করে ফেললাম, কাল থেকে কাজ করতে হবে। ঠিক আছে, কাল আমি 3 জন কর্মী রেডি করে ফেলবো নি। আজকে কাজ শেষ করে চলে আসলাম বস্তিতে। কয়েকজনের সাথে পরিচিত আছে, আমি তাদের বাসায় চলে গেলাম। আমি যেতেই রহিম বলল, ভাই আপনি এখানে? তুমি তো রিক্সা চালাও, আমি তোমাকে চাকরি দিলে করবে? করবো না কেন ভাই, অবশ্যই করবো। 6 জন লাগবে, রেডি করতে পারবা? ভাই পারবো। আমরা 3 ভাই আর আমার কয়েকটা বন্ধু আছে, তাদের বললে যাবে। আচ্ছা ঠিক আছে, তো কাল সকালে 7:30টায় চলে আসিস। ঠিক আছে ভাই। 6 জন বা 7 জন নিয়ে যাব। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে আবার অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে এক জায়গায়। কি হয়েছে এখানে? কিছু না মেঘ, সবাইকে বলতেছি কি কি করতে হবে। আর কাল একজন পার্টি আসবে, আমি কাপড় দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি রাতে আসি, তুই না হয় আজ চলে যা, অনেক কাজ করছিস তুই। ঠিক আছে, এদিকে আয়, তোকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে। আমি মনিরের সাথে চলে গেলাম। মনির সব দেখিয়ে দিতে লাগলো। আমি সব দেখিয়ে নিলাম। রাত প্রায় 12টা বাজে। ঘুরে ঘুরে দেখতেছি, এমন সময় একটা কর্মী এসে বলল, স্যার আমার মাথা ব্যথা করতেছে খুব, আজকে পারবো না কাজ করতে। এখন কি তুমি চলে যাবে? জি স্যার, আমি একজনকে বলে দিচ্ছি, ও আমার মেশিন চালাবে। ঠিক আছে, তাহলে চলে যাও। 9 জন কাজ করতেছে। খুব ঘুমো ধরেছে। আমি সবাইকে বিস্কুট দিয়ে দিলাম, দিয়ে এসে ঘুমিয়ে পড়লাম। ফজর আজানের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে এসে দেখি সবাই রোলার কাটা শুরু করে দিয়েছে। সকাল 8টা বাজে। মনির আসলো। মনির ওই যে 7 জন লোক এসেছে ওদেরকে সব শিখিয়ে দে, ওরা কাজ করে ফেলুক। আমি বাসা থেকে আসতেছি 10টায়। ঠিক আছে, যা। আমি আমার পুরোটা অফিস ঘুরে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে মেঘ, রাতে ঘুমাস নাই? ঘুমাইছি আম্মু অল্প। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি। ঠিক আছে আম্মু, তুমি খাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আব্বু খাবার টেবিলে বসে আছে। কি রে মেঘ, অফিস কেমন চলে? আব্বু ভালোই। আজ একজন পার্টি আসবে, ওদের সাথে কথা বলে দেখি। দেখ, আর এই টাকাগুলো রাখো, লাগবে। না আব্বু, আমার কাছে আছে 1 লক্ষ টাকা, এখন আর টাকা লাগবে না। এইসব কথা বলতে বলতে খাওয়া দাওয়া করে নিলাম। 10টায় চলে আসলাম। এসে দেখি পার্টি চলে এসেছে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম মেঘ। কেমন আছেন? ভালো আছি। আপনার কাপড়গুলো খুব ভালো। 15,000 গজ কাপড় নেব। প্রতি গজে কত টাকা করে রাখবেন? সবাই যত রাখে এর চাইতে 2 টাকা বেশি রাখবো আমি, কারণ আমার সুতাগুলো একবার দেখেন আর ওনার সুতা দেখেন। তা ঠিক আছে, আপনার কাপড় ভালো বলেই তো এত কাপড় নিতেছি। আপনারাই বলেন কত টাকা করে নেবেন। 225 টাকা করে নিব। এখন আপনি কি বলেন? ঠিক আছে, আগে আপনার কাপড়গুলো গায়েতে দিয়ে নেই, তারপর সব কথা হবে। চলেন। আমি 15,000 কাপড় দিয়ে দিলাম গাড়িতে। কাপড় দিয়ে টাকাগুলো নিয়ে নিলাম। এই নেন, এই একই কাপড় আরো 20,000 গজ চাই। 20 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম। ঠিক আছে, আজ তো শনিবার, আপনি সোমবার নিতে পারবেন। ঠিক আছে দাদা, আরো কয়েকজন পার্টি নিয়ে আইছেন। ঠিক আছে, সোমবারে নিয়ে আসবো। আপনি এই কাপড় আর নতুন যে স্কোয়ার কাপড় তৈরি করতেছেন ওইগুলো 1 গজ দিয়ে দেন। আমি আমার বন্ধুদের সাথে কথা বলে তারপর নিয়ে আসবো সোমবারে। ঠিক আছে। পার্টি চলে গেল। যাক, 2 সপ্তাহ না যেতে এই ইনকামটা ভালোই হলো। আমি সবাইকে ডাক দিলাম। সবাই শোনো, সোমবারে আমাদের 40,000 গজ রেডি রাখা চাই। আজ রাতে সবাই এখানে নাস্তা করবে। ঠিক আছে স্যার। আমি মনিরের সাথে কাজগুলো শেষ করে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নিলয়, কষ্ট হচ্ছে না তো এই কাজ করতে?
না ভাই, আপনি 3 জনের জায়গা 7 জন দিয়েছেন, সবাই মিলে মিশে করতেছি, কষ্ট হচ্ছে না। ঠিক আছে, কাজ করো, কিছুদিন যাক, সবার টাকা বাড়াবো। এই বলে চলে আসলাম অফিস রুমে। বসে আছি, মনির আসলো আর বলল, একজন মেকানিক্স আর 3 জন ইলেকট্রিকের জন্য কাজ করার জন্য লোক লাগবে। আচ্ছা আমি বিজ্ঞাপন দিয়ে দিতেছি, 15 তারিখ তো হয়ে গেছে, 1 তারিখ থেকে জয়েন্ট করবো নি। এখন তুই বাসা চলে যা, আর কোনো কাজ নেই, রাতে জেগে থাকতে হয় তোকে, রাতে আসবি একেবারে। আচ্ছা ঠিক আছে। আমি অফিস থেকে টাকাগুলো নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে মেঘলা এসে দরজা খুলে পড়ল, ভাইয়া তুমি চলে এসো, আমি আবার ফোন দিতাম এখন তোমাকে। আমি ভিতরে গিয়ে বসলাম। গাড়িতে দেখ মুরগি আর পোলাও আর চাল আছে, ওইগুলো এনে আম্মুকে বল রান্না করতে। কেন, আজ কে আসবে? কেউ না, অফিসের লোকদের খাওয়াবো তাই এনেছি। ও আচ্ছা, আর ওই ব্যাগে কি আছে? টাকা, আজকে কাপড় বিক্রি করেছি আর নিবে তাই অ্যাডভান্স দিয়ে গেছে। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। আমি আমার রুমে এসে ডয়ের টাকাগুলো রেখে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে খাওয়া দাওয়া করে ফেললাম। আম্মু এগুলো রান্না করে রেখো, আমি ঘুমাতে চাই, আর মেঘলা 7টার দিকে আমাকে ডাক দিবি। ঠিক আছে ভাইয়া। আমি আমার রুমে চলে আসলাম, ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় মেঘলার ডাকে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আম্মু বসে আছে সোফায়। আম্মু, আব্বু কোথায়? তোর আব্বু মালয়েশিয়া গেছে, কাল সোমবারে ফিরবে। ও আচ্ছা। আমি সবার খাবারগুলো গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসলাম অফিসে। 8টায় বাকিরাও ঢুকবে, যারা বের হয়ে যাবে তাদের খাবারগুলো দিয়ে দিলাম আর এফএল পকেটে দিলাম। 8টা করে প্যাকেট দিয়েছি একজনকে, যাতে করে বাসার মানুষেরাও খেতে পারে। স্যার, আপনার মতো এমন কোনো অফিসেই খাওয়াইনি। আজ আমরা আপনার ওপর খুব খুশি, আমরা সব সময় আপনার পাশে আছি। তোমরা সব আমার পাশে আছো, আমিও তোমাদের পাশে আছি। সবাই চলে গেল, আর যারা রাতে নাইট শিফটে ছিল তাদেরও দিয়ে দিলাম। তারা খেয়ে বাসায় রেখে আসলো। আমি অফিস রুমে এসে বসে আছি, এমন সময় একজন কর্মী এসে বলল, স্যার, আমার একটা মেশিনের মোটর পড়ে গেছে, ওইটা পাল্টাতে হবে। ঠিক আছে তুমি যাও, অন্য একটা মোটর নিয়ে আসতেছি। ঠিক আছে। অন্য একটা মোটর গাড়িতে উঠিয়ে চলে আসলাম 35 নাম্বার মেশিনের কাছে। ওই মোটরটা পুড়ে গেছে, ওইটা বের করে নতুন আর একটা লাগিয়ে দিলাম। অফিস রুমে এনে মোটরটা খুলে দেখি সব কিছুই জাম লেগে গেছে, তাই পুড়ে গেছে। রাত প্রায় 3টা, ঘুম আসতেছে না, তাই ফেসবুকে ঢুকে দেখি মনিরা লাইনে আছে। মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম মেঘ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভাবি আপনি কেমন আছেন? ভালো আছি। মেঘ, এখনো কিন্তু মনিরের সাথে বিয়ে হয় নাই, তো ভাবি বলা বাদ দাও। আর কয়েকটা দিন পরই মনিরের সাথে বিয়ে দিব আপনাকে। তাই নাকি? তা কি করো এখন? এই তো অফিসে বসে আছি। কার অফিসে? আমার অফিসে বসে আছি, একটা অফিস খুলেছি, মনির আমার সাথে অফিসেই জব করে। ও আচ্ছা, তা দেখলাম একটা বিজ্ঞাপন দিয়েছেন, ইলেকট্রনিক্স আর মেকানিক্যাল লাগবে। লাগবে তো, কেন কি হয়েছে? আমার ভাইয়া ইলেকট্রনিক কাজ খুঁজতেছে, ওই চাকরিটা ছেড়ে দিয়েছে, বেতন কম বলে। ও আচ্ছা, তোমার ভাইকে কাল পাঠিয়ে দিও, অফিসটা কালকে ঘুরে যাবে। ঠিক আছে, তাহলে ঘুমাও এখন, বাই। গুড নাইট। মনিরা মেয়েটা মনিরের জন্য পারফেক্ট হয়েছে। ওদের রিলেশন আজকে 6 বছর চলে। যাই হোক, শুয়ে শুয়ে গল্প লিখতেছি, কখন যে 5টা বেজে গেছে খেয়ালই নেই। উঠে অজু করে সবাইকে নামাজ পড়ে নিলাম। তা আমি এখন তো আর কোনো সমস্যা নাই, আমি এখন চলে যাচ্ছি। মনির আসলে তাকে বইল, ঠিক আছে স্যার। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, আমাকে এখন আর ডাক দিবে না, এখন ঘুমাবো, বিকালে বলবা ডাক দিতে। অল্প কিছু খেয়ে নে, ফ্রেশ হয়ে। আচ্ছা, আমার রুমে নিয়ে আসো, আমি ফ্রেশ হয়ে খেয়ে নিব নে। আচ্ছা যা, তুই, আমি নিয়ে আসতেছি। আমি চলে আসলাম আমার রুমে, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো মনিরের ফোনের কলে। মেঘ, একজন পার্টি এসেছে, তুই আয়। আচ্ছা, তুই দোকান থেকে স্পিড আর বিস্কুট এনে দে, আমি আসতেছি। ঠিক আছে, তুই আয়। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। আম্মু আমাকে দেখে বলল, কি রে মেঘ, এত তাড়াতাড়ি উঠে গেছিস? আম্মু, অফিস থেকে ফোন এসেছে তাই চলে যাচ্ছি। এই বলে বাইরে চলে আসলাম। বাইরে এসে গাড়িটা নিয়ে চলে আসলাম অফিসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মেঘ সাহেব, গতকাল প্রান্ত এসেছিল, ওই যে 15,000 টাকার কাপড় নিয়ে গেছে, উনি আমাকে পাঠিয়েছে। আমিও দেখছি আপনার কাপড়গুলো, মোটা কাপড়টা প্রতি গজ কত করে বিক্রি করেন? 345 টাকায় করে বিক্রি করি। এটার এত দাম কেন একটু জানতে পারি? আমার সাথে চলেন, আমি দেখাচ্ছি এত দাম কেন। চলেন দেখি। এই ফয়সালকে নিয়ে চলে আসলাম আমার গোডাউনে।
এই দেখেন এই সুতাটা রেট কত, প্রতি কেজি 290 টাকা। আর কাপড়গুলো একটু দেখেন, যদি ভালো লাগে তাহলেই নেবেন, এখানে জোর করবো না আপনাকে। না, আপনার কাপড় ভালোই, আমি এগুলো নিব। ঠিক আছে, 4000 টাকা গজ দিয়ে দেন। যদি মার্কেটে ভালো চলে তাহলে অবশ্যই নিব। আর প্রান্ত যে নিয়েছে ওইটা 7000 দিবেন। ঠিক আছে, আপনার গাড়ি গেটের ভিতরে ঢোকাতে বলেন ড্রাইভারকে। ড্রাইভার সাহেব, গাড়িটা ভিতরে ঢুকান। সব কাপড় গাড়িতে উঠিয়ে দিলাম। আমার কাপড়ে গোডাউন পুরাই খালি। সোমবারে প্রান্তকে দিতে হবে 20,000। এই নেন মেঘ সাহেব, আপনার 45,60,000 টাকা। ধন্যবাদ, আবারও আসবেন। অবশ্যই আসবো, যদি ভালো চলে আপনার কাপড়গুলো। যাক, 2 দিন ভালোই হলো। আমি চলে আসলাম বাসায়। টাকাগুলো রেখে আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় মেঘলার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া ওঠো, ফ্রেশ হয়ে নাও, 6টা বাজে। তুই যা, আমি আসতেছি। মেঘলা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে বসে আছি, এমন সময় কলিং বেল বেজে উঠলো। আম্মু বলল, মেঘ দরজাটা খুলে দেখ তো কে এসেছে। আম্মু দেখতেছি। আমি গিয়ে দরজা খুলতে কে জানি আমাকে জড়িয়ে ধরে এসে বলল, খালামণি সারপ্রাইজ। এই, আমি আপনার কোন দিক থেকে খালা লাগি? আমাকে কেন খালা ডাকতেছেন? সরি, আসলে আমি দেখতে পাইনি আপনি যে এইখানে। আম্মু দেখো তো কে এসেছে। কে এসেছে? আরে জিনিয়াম আছে, আয় ভিতরে আয়। মেয়েটা ভিতরে আসতে দরজা লাগিয়ে দিয়ে সোফায় এসে বসে পড়লাম। বসে বসে টিভি দেখতেছি, এমন সময় মেঘলা এসে বলল, ভাইয়া এই যে জিনিয়া আপুর খালার মেয়ে। তো আমি কি কোলে নিয়ে বসে থাকবো নাকি? আমি কি তা বলছি নাকি যে কোলে নিয়ে বসে থাকো? যা তো এখান থেকে। মেঘলা চলে গেল। আমি এখনো মেয়েটার মুখ দেখিনি, হিজাব পরা। আম্মু খাবার দাও, চলে যাবো আবার। টেবিলে বসে খাবার দিতেছি। আম্মু টেবিলে বসতেই আম্মু আমাকে খাবার দিল। খাবার খেয়ে চলে আসলাম অফিসে। ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মনির এসে বলল, মেঘ তুই একটা কাজ কর, তুই সিলেটে কাপড়ের একটা ফ্যাক্টরি দে, খুব ভালো হবে। আরও কিছুদিন যাক, তারপর একটা ব্যবস্থা করেই ফেলবো। ঠিক আছে, আমি চলে যাই। ও হ্যাঁ, মনে পড়েছে, মনির ভাই এসেছিল, দেখে গেছে। বলছে কাল থেকে কাজে আসবে, বসে থাকবে না। ঠিক আছে, আসুক। মাস তো প্রায় শেষের দিকে, পরে না হয় ততদিন কাজ করেছে, ততদিনের টাকা দিয়ে দিব নে। তাই করিস। মনীষ চলে গেল। যাক, অনেকটা নিশ্চিত হলাম। আমি অফিস রুমে এসে হিসাব করতে লাগলাম কতগুলো কাপড় আছে গোডাউনে। 18,225 আর 15,448। যাই হোক, আশা করি কাল এই সব বিক্রি করা হয়ে যাবে। এইসব ভাবতেছিলাম, এমন সময় কে যেন ডাক দিল। তাকিয়ে দেখি রানা। আরে রানা, তুমি এখন অফিসে? জি স্যার, একটা কথা ছিল, যদি অনুমতি দেন তাহলে বলতাম। বলো। স্যার, আমি কিছু টাকা অ্যাডভান্স নিতে চাই, আম্মু অসুস্থ। হাসপাতালে ভর্তি করিয়েছো নাকি? জি স্যার, করিয়েছি। এই নাও 20,000 টাকা, এটা তোমাকে এমনি দিয়েছি, যাও তোমার আম্মুর চিকিৎসা করো। আর আমি তেমন টাকা নিয়ে আসি নাই, তুমি এগুলো নিয়ে যাও, কাল আমি তোমাকে তোমার বেতন দিয়ে দিব, আর অ্যাডভান্সও নিতে পারবে। বেতন দিলে হবে, অ্যাডভান্স নিতে হবে না। আর ঠিক আছে। রানা চলে গেল। আমি বসে বসে ভাবতেছি একটা হাসপাতাল তৈরি করবো এখানে। কখন যে রাত 2টা বেজে গেছে খেয়ালই নেই। একজন কর্মী এসে বলতেছে, স্যার আপনি এখনো ঘুমাননি? না, কয়টা বাজে? এখনই ঘুমিয়ে যাব। 2টা বাজে, দেখেন আপনি। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজে। 5টায় ডেকে দিও আমাকে। ঠিক আছে স্যার। আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম 5টায়। ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। ফোন টিপতেছি, এমন সময় প্রান্তর ফোন। আদাব দাদা। আদাব, আমরা এখন বেরিয়ে পড়তেছি, 9টায় আসবো। ঠিক আছে, আসেন, আপনার জন্য সকালের নাস্তা রেডি করে রাখবো নি। ঠিক আছে দাদা। এই বলে ফোনটা রেখে দিলাম। ফোন কেটে মেঘলার কাছে ফোন দিলাম। হ্যালো মেঘলা। আমি জিনিয়া, কিছু বলবেন? মেঘলা কোথায়? ওয়াশরুমে গেছে। ও আচ্ছা, মেঘলাকে বললেন আমি ফোন দিয়েছি, ফোন দিতে এক্ষুনি। ঠিক আছে। আমি ফোনটা কেটে দিয়ে বসে আছি। 9টায় আসলে তো 10টা থেকে কাপড় দিতে হবে। আমি গিয়ে কিছু কাপড় গুনে ফেলি। আমি চলে আসলাম 1 নম্বর মেশিনের কাছে। আলমগীর সাহেব, কাপড়টা গাড়িতে উঠিয়ে দেন তো। জি স্যার, উঠিয়ে দিতেছি। কাপড়টা উঠিয়ে দিল। আমি নিয়ে চলে আসলাম। প্রায় 10টা কাপড় রেডি করে ফেলেছি। যাই হোক, কিছুক্ষণ পর মনির আসলো আর বলল, কি রে মেঘ, তুই একা কাজ করতেছিস কেন? ওরা তো আসতেছে। 10টায় কাপড়গুলো দিতে হবে, এখনো 700 গজ কাপড় কম আছে। তাই বলে তুই একা একা কাজ করবি? যা, তুই ফ্রেশ হয়ে খেয়ে আয়। আজ এইখানে খাবো। রানা, তুমি গিয়ে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসো। ঠিক আছে স্যার। আমি বসে আছি, মনির আরও ওরা কাজ করতেছে। আমি ভিতরে ঘুরে দেখতে লাগলাম। দেখে চলে আসলাম কেবিনে। একটু পর রানা বিরিয়ানি নিয়ে আসলো।
9টা বেজে গেছে। দেখি ঠিক টাইমে প্রান্ত হাজির। আমি খাবার দিয়ে দিলাম। এই নেন দাদা, আপনি খান, আমি আপনার কাপড়গুলো গায়েতে উঠিয়ে ফেলি। ঠিক আছে, আর মোটা কাপড়টা 12,000 আমাকে দিও। গাড়ি আসতেছে আরেকটা। ঠিক আছে, কাপড় আছে অনেক। আরও কিছু লোক আসবে কাপড় নিতে, তোমার কাছে থেকে সব কাপড় দিতে পারবে তো? পারবো। আমি গাড়িতে 20,000 কাপড় দিয়ে দিলাম, আর মোটা কাপড় আরেকটা দিয়ে দিলাম। সব কাপড় দিয়ে অফিস রুমে গিয়ে দেখি আব্বু বসে আছে। আব্বু, কখন আসলে? এই তো এখন আসলাম। তুই দেখছি আমার থেকে এগিয়ে গিয়েছিস। আব্বু, প্রান্তদা আপনার কাপড় দেওয়া হয়ে গেছে, এই নেন সব লিস্ট। ধন্যবাদ মেঘ, এই নাও তোমার টাকা। মোটা কাপড় তো 345 টাকা করে, তাই না? আজ যাই। আর হ্যাঁ, একটু পর লোক আসবে। সামনের সপ্তাহে আমি আবার আসব। আমার কাপড় লাগবে আরও। কোনো চিন্তা করবেন না, যতই চাইবেন ততই কাপড় পাবেন। প্রান্ত চলে গেল। আমি আর আব্বু বসে বসে কথা বলতেছি। এমন সময় কয়েকজন লোক আসলো, আমার কাছে এসে বলল, আপনিই তো মেঘ, এই কোম্পানির মালিক? আপনারা কে? প্রান্তদা আমাকে পাঠিয়েছে আপনার কাছে। এখন মোট কত কাপড় আছে? আপনারা বসেন, আমি আপনাদের হিসাবটা দিতেছি। ঠিক আছে। এই মনির, হ্যাঁ রানা, আমাদের কাছে আর কত কাপড় আছে? সর্বমোট কাপড় আছে 35,000। 40,000 হয়ে যাবে, মিশিং আছে 5,000 মতো। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো কেটে ভাঁজ করে ফেলতে বল। ঠিক আছে। আমি অফিস রুমে এসে বললাম, স্যার 40,000 কাপড় আছে, আপনি কত নেবেন? আমাদের পুরোটাই লাগবে। এখন কোন কাপড় কত করে একটু বললে ভালো হতো। প্রান্তদার কাছ থেকে যত রাখি, সবার কাছে যত বিক্রি করি, আপনার কাছে তত বিক্রি করব। চিকনটা 225 টাকা করে, আর মোটাটা 345 টাকা করে। ঠিক আছে, গাড়িতে কাপড়গুলো দেওয়া শুরু করুন। আমি আপনার বাবার কাছে টাকাগুলো দিয়ে দিই। ঠিক আছে, 5 গাড়ি কাপড় দিয়ে দিলাম। মোট 40,000 কাপড় গিয়েছে। যাক, ভালোই হলো। আর কাপড় নেই গোডাউনে। শরীফ স্যার, আপনি একটু গুনে নেন। আপনি যখন গুনে দিয়েছেন আমার আর গুনতে হবে না। ঠিক আছে, আর রসিদ কাগজ দিয়ে দিলাম। এই নেন আপনার রসিদ কাগজ। আমার আরও 40,000 কাপড় লাগবে, কবে দিতে পারবেন? আপনি সামনের সপ্তাহে আসেন, আপনাকে আর প্রান্তদাকে দিয়ে দিব। এই নেন 50 লাখ টাকার চেক। 40,000 কাপড় আমাকে আগে দিয়ে নেবেন, তারপর আপনি যা মনে চাই করেন। আচ্ছা ঠিক আছে। শরীফ চলে গেল। আব্বু বলল, কি রে মেঘ, তুই তো দেখছি আমার থেকে ভালো ইনকাম করতেছিস। তা এই মাসে কত টাকা হয়েছে? 3 কোটি টাকার কাছাকাছি হয়েছে। আব্বু, বাসায় চলো, তোমার টাকাগুলো দিয়ে দিব, আর একটা অফিস বানাবো। সামনে একটা জমি রেখেছি 1 কানি। 7টা মেশিনের কথা বলে দিই, ওরা রেডি করে থাকুক, যখন বলবো ওরা পাঠিয়ে দিবে। 80টা মেশিন অর্ডার দাও। সামনের সপ্তাহে হলেও প্রায় 80 লক্ষ টাকার মতো পাবো। তা ঠিক আছে, 1 মাসে অফিস তৈরি হবে না তো, 2 মাস লাগবে। তাহলে আরও কিছুদিন পর দাও, আমি লোক লাগিয়ে দিতেছি অফিস তৈরি করতে। লাগিয়ে দে। এই মনে, কাজ তো শেষ, তাই না? যা, তুই বাসায় চলে যা, আমি এদিকে সামনে নিব। আচ্ছা ঠিক আছে, আর এই নিয়ে 5,000 টাকা সবার জন্য দোকান থেকে বিরিয়ানি নিয়ে সবাইকে দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। আমি আর আব্বু চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে এই মেঘলা এসে দরজা খুলে দিল। আব্বু, আজ তোমার একসাথে যে? কেন, আমি আর আব্বুকে একসাথে আসতে পারি না? পারবি না কেন? অবশ্যই পারবি, ভেতরে আয়। আমি ভিতরে গিয়ে সোজা আমার রুমে চলে আসলাম। দেখি কে যেন আমার রুমে ঘুমিয়ে আছে। মেঘলা, এই মেঘলা। কি হয়েছে? এইভাবে চিল্লি করতেছিস কেন? এটা কে? এইটা তো জিনি আপু। এই জিনি আপু, ওঠো, ভাইয়া এসেছে। থাক, ডাকার দরকার নেই, তুই যা, আমি ফ্রেশ হয়ে নিচে আসতেছি। ঠিক আছে ভাইয়া। আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখি জিনিয়া এখনও ঘুমাচ্ছে। মেয়েটাকে পুরো বাচ্চা বাচ্চা লাগে। ওর উপর দিয়ে এখন যেন আমার কেমন ফিল হয়। যাই হোক, আমি চলে আসলাম নিচে। দেখি আব্বু আম্মু মেঘলা বসে আছে। আমি মেঘলার কাছে গিয়ে বললাম, এই মেঘলা সর। তুই এই সোফায় বস। আব্বুর সাথে কথা আছে, তুই গিয়ে বস। আব্বু দেখো তো ভাইয়া কি করতেছে। মেঘলা তুই চলে যা, না হয় তোর আম্মুর পাশে বস। মেঘলা উঠে রুমে চলে গেল। আমি ব্যাগ থেকে সব টাকা বের করলাম। এত টাকা দেখে মেঘলা বলল, ভাইয়া এত টাকা তোমার কাছে কোথা থেকে আসলো? আমার অফিস থেকে এসেছে। কেন, তোর টাকা লাগবে নাকি? শপিং এ যাব, কিছু টাকা দিও। এই না, এখানে 50,000 টাকা আছে, তুই আর জিনিয়াকে শপিং করে আসিস। ঠিক আছে ভাইয়া। আব্বু, এই নাও তোমার 1 কোটি টাকা। যদি দরকার হয় তাহলে তোমার কাছ থেকে নিব আমি। ঠিক আছে, নিস। বাকি টাকাগুলো নিয়ে যে ঘরে ঢুকতে যাব, এমন সময় কাছে ধাক্কা খেয়ে যেন পড়ে যায়। সামনের দিকে তাকিয়ে দেখি জিনিয়া মাটিতে পড়ে বলতেছে, আম্মু গো, তোমার মেয়ের কোমরটা বুঝি গেল গো, কে কোথায় আছো গো? জিনিয়া চেঁচামেচি করতে লাগলো। আমি গিয়ে জিনিয়ার মুখ চেপে ধরলাম।
এই মেয়ে একদম চুপ, আর একটা কথা বলবি না, একদম চুপ করে থাকো। এই বলে আমি জিনিয়ার মুখ থেকে হাত সরিয়ে টাকাগুলো ডয়ারে রেখে দিলাম। জিনিয়া চলে গেল। আমি বিছানায় শুয়ে আছি। কেটে গেল 6টি মাস। এখন আমার 3টা অফিস। আব্বু আমি সিলেট যাব। কেন সিলেট গিয়ে কি করবি? ওইখানে কয়েকটা অফিস তৈরি করব। ও আচ্ছা, যা তাহলে। রাতে ট্রেনে চলে আসলাম সিলেটে। এইখানে শুধু চা বাগান আর চা বাগান। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় একটা লোক বলল, এই ছেলে, তুমি মনে হয় এইখানে নতুন এসেছো? কেন? ভাইয়ের সাথে দেখা করছো? এই ভাইটা আবার কে? এই ছেলেটির মাফিয়া কিং ডেভিড ভাই। আমি দেখা করে কি করব? যার দরকার সেই আসবে আমার সাথে দেখা করতে। বাহ বাহ, তোর বুকে তো ভালোই সাহস আছে। তোকেই বানাবো আমাদের মাফিয়া কিং। চল আমার সাথে। আরে ভাই, আমি আপনার কোনো কথাই বুঝতেছি না। চল আগে, তারপর সব বোঝাচ্ছি তোকে। ছেলেটা আমাকে একটা বস্তিতে নিয়ে আসলো। ছেলেটা বলল, বস্তিবাসী সবাই কোথায়? ছেলেটার এক ডাকে সকল বস্তিবাসী বেরিয়ে আসলো। আমি দেখি অবাক। শোনো সবাই, এই ছেলেটা আমাদের নতুন মাফিয়া কিং ডেভিড। আমাদের উপর অনেক অত্যাচার করেছে। আজ আমাদের প্রতিশোধ নেওয়ার দিন এসেছে। একটা পিচ্চি মেয়ে এসে আমাকে বলল, ভাইয়া ভাইয়া, এই দেখ, আমাকে ওই লোকটা মেরেছে খুব। আমি ছেলেটাকে 2 গায়ে 2টা থাপ্পড় মেরে বললাম, তোমরা কি মানুষ নাকি অন্য জানোয়ার? এইভাবে কেউ মারতে পারে কাউকে? ভাই কি করব বলেন, সুমাইকে বাঁচাতে মারতে হলো, না হলে এই ছোট্ট মেয়েটাও ধর্ষণের শিকার হতো। এই বলে সাব্বির কেঁদে দিল। আমি সাব্বিরকে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, আমাকে যখন তোমরা সবাই মাফিয়া বানিয়েছো, আজ থেকে সবাই আমাকে ভাই বলে ডাকবে। আর এই বস্তির সকল ছেলেরা আমার সাথে আসো, আর বাকিরা ঘরে চলে যাও। সবাই আসো। আমি সবাইকে নিয়ে আমি সেই জায়গায় অফিস তৈরি করব। ওই জায়গায় চলে আসলাম। প্রায় 200 জন লোক আছে আমার পিছনে। আচ্ছা সাবির, তুমি তো ওই গ্যাংয়ের হয়ে কাজ করছো তাই না? ভাই, ওই গ্যাংয়ের সব কিছু আমি জানি, কোথায় কি আছে কি না আছে। আচ্ছা, ওই গ্যাং লিডারের দুর্বল জায়গা তুমি জানো কোনটা? ভাই জানি, ওর ছোট্ট ভাই হচ্ছে ওর দুর্বল জায়গা। সবাই শোনো, আজ থেকে আমাদের টার্গেট হবে ওই গ্যাংয়ের লিডারের ছোট ভাইকে কিডন্যাপ করা। সবাই রেডি তো? ভাই আমাদের কাছে তো অস্ত্র নাই, আমরা কি দিয়ে যুদ্ধ করব? সবাই ছুরি চালাতে পারো? ভাই সবাই পারে। কি করতে হবে বলেন শুধু? এই যে ছুরিটা কিনে আনতে হবে। সবাই যুদ্ধ লাগলে এই ছুরিটা দিয়ে নিজের প্রোটেক্ট করতে পারবে। আচ্ছা ভাইয়া, আজ তাহলে কাজটা সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। আমি ফোন দিলাম মনিরকে। হ্যালো মনির। বল। তোর আব্বু তো পুলিশ অফিসার তাই না? কিন্তু এখন রিজাইন দিয়েছে। ও আচ্ছা, সব কিছু ভালোভাবে চলতেছে তো? এই দিকটা তোকে চিন্তা করতে হবে না। আমি যতক্ষণ পর্যন্ত আছি তখন কিছুই হবে না। আচ্ছা এখন রাখি। আমি ফোনটা কেটে সকল লোকদেরকে ফোন দিলাম যারা অফিস তৈরি করতে পারবে 2 মাসে। হ্যালো মুক্তার ভাই। বলেন। সিলেটে একটা অফিস বানাবো, আপনার সকল লোকদের নিয়ে আসেন। সব কিছু এনে রেখেছেন তো? আপনারা আসার আগেই সব কিছু রেডি থাকবে। ঠিক আছে ভাই, আমরা আজ রাতে রওনা দেব। ঠিক আছে। আমি ঠিকানাটা দিয়ে দিলাম। ফোনটা কেটে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এসে খাবার খাচ্ছি, এমন সময় 2টা লোক আসলো আর বলল, এই ছেলে 10 প্যাকেট বিরিয়ানি দে তো। আপনারা অনেক খাবার নিয়েছেন, একটা টাকাও দেন নাই, আজ আর দিতে পারবো না। তুই আমার ভাইকে চিনিস না, যদি ভাই একবার আসে তাহলে তুই খবরে মনে রাখিস, তাই তাড়াতাড়ি দিয়ে দে বলতেছি। ছেলেটা কোনো মতে দিল না। এটা দেখে লোকটা ছেলেটাকে মারতে লাগলো। আমি লোকটার কাছে গিয়ে বললাম, এই যে ভাই, আপনি ওনাকে মারতেছেন কেন? এই চামচা, তুই কোথা থেকে এসেছিস ওরে কথা বলতে? ভাই ছেলেটাকে ছেড়ে দেন। লোকটা আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে বলল, এই যা তো ছেলে সাইজ করে দেয়। আমি নিচ থেকে লাফ দিয়ে উঠে লোকটার মুখ বরাবর দিলাম এক ঘুষি। লোকটা গিয়ে বাইরে পড়ল। আমি ছেলেটাকে ধরে বুকে এক নাগাড়ে ঘুষি দিতে লাগলাম। লোকটার মুখ থেকে রক্ত পড়তে লাগলো। এটা দেখে আরেকটা লোক দৌড়ে পালিয়ে গেল। এই শোন, আজ থেকে এই শহরে নতুন মাফিয়া এসেছে। তো লিডারকে বলে দিস, আরএস মাফিয়া যদি আসে ওর সামনে তাহলে তোর লিডারকে মরতে হবে। ওয়েটার, আমার বিল কত হয়েছে? ভাই আপনার টাকা দিতে হবে না, এই লোকটাকে মারছেন এতেই আমি খুশি। আমি তোমার খাবার খেয়েছি, টাকা নিবে না কেন? এই নাও 500 টাকা রাখো। ধন্যবাদ ভাই। আর শোনো, এই নাও আমার কার্ড। যখনই কেউ বিপদে পড়বে এই নাম্বারে ফোন দিবে, আমি আসি তোমাদের পাশে। ঠিক আছে ভাই। আমি বের হয়ে চলে আসলাম হোটেলে। এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি, এমন সময় দরজায় কে যেন নক করলো। কে বাহিরে? স্যার আমি রুম ক্লিনার। ও আচ্ছা,
আমার রুম পরিষ্কারই আছে, পরিষ্কার করতে হবে না আর। ঠিক আছে স্যার। আমি বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বস্তিতে চলে আসলাম। বস্তিতে এসে দেখি কিছু লোক কি যেন বলতেছে, আমি কাছে গিয়ে শুনতে লাগলাম। সবাই শোনো, যদি তোমরা নতুন মাস্টার হয়ে যাও তাহলে তোমাদের সবাইকে মরতে হবে। যদি প্রাণে ভয় থাকে তাহলে সবাই ডেভিড ভাইয়ের নাম বলবা। সামনে তাকিয়ে দেখি সাব্বির দাঁড়িয়ে আছে। ইশারা দিয়ে বললাম শুরু কর। সাব্বির সামনে থেকে আসতে লাগলো। আমি পেছন থেকে ধাক্কা দিয়ে সবাইকে ফেলে দিলাম। বস্তির সকল লোক ওদেরকে পেটাতে লাগলো। সবাই শোনো, এই লোকদের রশিদে বেঁধে রাখো এই গাছটার সাথে। আমি যতদিন আছি তোমাদের এইভাবে রক্ষা করে যাব। ভাই কিছু খেয়েছেন দুপুরে? হ্যাঁ খেয়েছি। তোমরা সবাই খেয়েছো? এটা বলতে এই সবাই মাথা নিচু করে ফেললো। বুঝতে পারছো ওটা কেউ খায় নাই, খাবারও নেই মনে হয়। সাব্বির এই নে, এখানে 1 লক্ষ টাকা আছে। চাল ডাল আলু যা লাগে সব নিয়ে আয়, আর যদি আরও টাকা লাগে তাহলে নিয়ে যাস। ঠিক আছে ভাই। সাব্বির চলে গেল। আমি বাচ্চাদের সাথে খেলা করতে লাগলাম। কিছুক্ষণ পর কয়েকটা গাড়ি এসে আমাদের সামনে থামলো। এই যে ভাইয়া, আপনারা কারা? আমরা সবাই ডেভিডের লোক, ওদেরকে বেঁধে রেখেছে। আমি বেঁধে রেখেছি। তুই কে রে যে আমাদের লোকদের বেঁধে রাখবি? RS গ্যাং। দেখি তো তুই কেমন। এই যা তো ছেড়ে সাইজ করে আয়। দুটা লোক আসতে দুটাকে কিক দিয়ে নিচে ফেলে দিলাম। কুম্ফু ট্রেনিংয়ে এসেছি, তাই আরও বেশি দেরি না করে সবগুলোকে মাটিতে শুইয়ে দিলাম। একটু পর সাব্বির আসলো আর বলল, বাহ ভাই বাহ, এইরা সবাই ওদেরকেও বেঁধে রাখ। খাবার এনেছিস? এনেছি। সবাইকে বেঁধে খাবারগুলো দিয়ে দে। সবাইকে খাবার দিয়ে এদিকে আসো। সবাইকে খাবার দিয়ে আমার কাছে চলে আসলো। আচ্ছা, কে কে কাপড় তৈরি করতে পারো, মানে তাঁত শিল্প চালাতে পারো? ভাই ওদের মধ্যে কয়েকজন পারে, আর বাসায় যারা বসে আছে ওরা সবাই পারে। আচ্ছা, 2 মাস পর থেকে এখানে অফিস তৈরি হবে, সবাই কাজ করতে পারবে। ভাই ওই তো ডেভিড আসতেছে। আসতে দে। বাচ্চারা সবাই ঘরের ভিতরে যাও। সাব্বির ওদের ঘরে পাঠিয়ে দে। সাব্বির ওদের ঘরে পাঠিয়ে দিল। আমি দাঁড়িয়ে আছি। ডেভিড এসে বলল, কে রে তুই? আমার ছেলেদের মেরেছিস, আবার এইখানেও সবাইকে মেরে আটকে রেখেছিস। তোর লোকদের মেরেছি, তোর লোকেরা অন্যায় করেছে তাই মেরেছি। এই যা তো, ছেলেটা হাড্ডি গুঁড়া করে তারপর আসবি। সাব্বির তোরা ওই দিকটা সামলা, আমি এইদিকে ওদের ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই। আমি ডেভিডের সকল লোকদেরকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছি। এখন শুধু ডেভিড বাকি। আচ্ছা, যে ডেভিড আমাকে মারতে আসবে, আমি ডেভিডের 2 পায়ে দিলাম 2টা ঘুষি। হাড্ডি মরমর করে উঠলো। ডেভিড ওইখানে বসে পড়েছে। কী রে ডেভিড, তুই নাকি মাফিয়া কিং? কোথায় তোর পাওয়ার? তোকে 2টা ঘুষি দিতে তুই নিচে পড়ে গিয়েছিস। তোকে আমি দেখে নেব। দেখবি, দেখ, ভালো করে দেখ। এই বলে দিলাম 2 গালে 2টা চড়। সাব্বির এই কুত্তার বাচ্চাটাকে বাঁধ। বাচ্চারা সবাই এইদিকে আসো, তোমাদের নিয়ে একটা গেম খেলবো। কি গেম ভাইয়া? ওই যে একটা লোককে বেঁধে রেখেছে, ওই লোকটাকে সবাই 2 গালে চড় দিবে আগে। তুমি যাও। এক এক করে সবাই চড় মারতে লাগলো। এটা থেকে বস্তির সবাই হাসতেছে। সাব্বির, তোরা সাহায্য করলে অফিসের কাজটা তাড়াতাড়ি শুরু করতে পারবো। কি করতে হবে ভাই? কাল কাজ আছে, আজকের কোনো কাজ নেই। ওদেরকে কি করব বল? ওরা 2 দিন না খেয়ে থাকুক, আমাদের কষ্টটা বুঝুক। তোদের যা ভালো মনে হয়। আচ্ছা আমি যাই এখন, যদি দরকার পড়ে ফোন দিস। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম হোটেলে। খুব ক্লান্ত লাগতেছে, তাই কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম পরের দিন সকালে মুক্তারের ফোন কলে। হ্যালো ভাই, আমরা এসেছি। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি আসতেছি। ঠিক আছে ভাই। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম যে এখানে অফিস হবে। মুক্তার, সবাই নাস্তা করেছো? না ভাই, পরে করব। আচ্ছা তোমরা কাজ করো, আমি তোমাদের জন্য খাবার আনতেছি। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম বস্তিতে। এসে দেখি এখন ডেভিড বসে আছে। আমি আর এইদিকে না তাকিয়ে সাব্বিরের কাছে চলে গেলাম। সাব্বির, এই নিয়ে 10,000 টাকা। 15 জনের খাবার রেডি করে ওই যে একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম তোকে, ওইখানে খাবার নিয়ে যাবি। আচ্ছা ভাই। আর গতকাল যারা গিয়েছিল ওদেরকে বলবি তোর সাথে যাইতে। আচ্ছা। আমি চলে আসলাম মুক্তারের কাছে 30টা রুটি আর ভাজি নিয়ে। মুক্তার, এইগুলো খেয়ে নাও, একটু পর খাবার আসতেছে তোমাদের জন্য। এই তো গর্ত করা শেষ, একটু পরে সবাই একসাথে খাবো। মেডিসিন আনছেন? মেডিসিন আনি নাই। আচ্ছা তোমরা গর্ত করে খাবার খাও, আমি গিয়ে আনতেছি। ঠিক আছে ভাই, 1 নম্বরগুলো আনবেন, ওইগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। ঠিক আছে। আমি চলে আসলাম বাজারে। ভাই 2 প্যাকেট পাউডার দেন, 1 নাম্বারটা দিবেন। এই নেন 2500 টাকা দেন। আরও 6 প্যাকেট দিয়ে দেন। এই নেন। আমি টাকাগুলো দিয়ে চলে আসলাম কাজের জায়গায়। এসে দেখি কাজ শুরু করে দিয়েছে। মুক্তার, এই নে। টিনগুলোতে লোহা লাগিয়ে দিলে আমাদের কাজটা খুব সহজে হবে। আসতেছে, ওরা কাজ করে ফেলবে। ঠিক আছে ভাই। আরও 2টা যে করেছিলাম
ওগুলোর মতো করব কি এইটা? আর পাশের জমিতে একটা গোডাউন বানাবেন। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম বস্তিতে। এসে দেখি ডেভিড বলছে পানি খাবে, তাই বেশি কষ্ট দিলাম না, পানি এনে দিলাম। সাব্বির, খাবার রেডি হয়েছে? রেডি হলে নিয়ে যাওয়ার সবাইকে বল এখানে যেতে। ঠিক আছে ভাই, বলতেছি যাওয়ার জন্য। ওদেরকে পুলিশে দিয়ে দিই। আপনি যা ভালো বোঝেন ভাই তাই করেন। ফোন দিল এসপি দুর্জয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেঘ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা হঠাৎ ফোন দিলে যে? একটা কাজ ছিল তাই ফোন দিয়েছি। হ্যাঁ বলো। আমি একজন মাফিয়া লিডারকে ধরেছি, যে কিনা সিলেটের সব জায়গায় রাজত্ব করতে চায়, কিন্তু মানুষকে কারণে অকারণে ঠকায় আর গরিবদের উপর অত্যাচার করে, বাচ্চাদেরকে ধর্ষণও করেছে। তুমি কোথায় আছো? আমি ওইখানে পুলিশ ফোর্স পাঠাচ্ছি। আমি ঠিকানাটা দিয়ে দিলাম। ঠিকানা দিয়ে চলে গেলাম বস্তিতে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের ফোর্স আসলো। আমি সবাইকে ধরিয়ে দিলাম, আর যাতে জেল থেকে না ছুটতে পারে সেই ব্যবস্থা করবেন। ঠিক আছে, আর কোনো চিন্তা করবেন না, আমি সব দেখতেছি। পুলিশ ডেভিডকে ধরে নিয়ে গেল। আমি চলে আসলাম মুক্তার ভাইয়ের কাছে। এসে দেখি সব গর্ত কাজ শেষ। মুক্তার ভাই, খাওয়া দাওয়া করে নেন, তারপর কাজ শুরু করবেন। এখন শুধু কাজ শুরু করব। খাওয়া দাওয়া করে কাজ করতে লাগলো। কেটে গেল 2টি মাস। আজ শেষ কাজ। আব্বুকে ফোন দিলাম। হ্যালো আব্বু। বল। আব্বু, 150টা মেশিনের কথা বলে দাও, আমি আসতেছি। ঠিক আছে, আর আজকে চলে আয়, অনেক কাপড় নিবে, তোকে পান্তা খুঁজতেছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। সাব্বির, তুই এদিকে খেয়াল রাখিস, আমি ঢাকা থেকে আসতেছি। ঠিক আছে ভাই, আপনি যান। আর 25 তারিখে একটা মিশন আছে, যেতে হবে আপনাকে। ঠিক আছে, আমি এসে সব ব্যবস্থা করতেছি। এই নে 2 লক্ষ টাকা, সবার জন্য খাবার কিনে দিস। খাবার হয়তো শেষ হয়ে গেছে। ভাই আপনি যান। আর ওইখানে কি কোনো কাজ আছে? না, ওইখানে কোনো কাজ নেই, কিন্তু তুই রাতের বেলায় গিয়ে থাকিস একটু, কারণ যে কোনো সময় বিপদ আসতেই পারে। ঠিক আছে ভাই। আমি গাড়িটা নিয়ে চলে আসলাম। ঢাকায় চলে গেলাম আমার অফিসে। গিয়ে দেখি আব্বু বসে আছে। আব্বু, কখন আসলা? এই তো একটু আগে, কিছু হিসাব ছিল ওগুলো করলাম। ও আচ্ছা। আমি ভিতরে গিয়ে দেখি মনির কাজ করছে। কি রে, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আমি পুরো অফিসটা ঘুরে দেখতেছি, হঠাৎ ফোনটা বাজতে লাগলো। আমি তাকিয়ে দেখি প্রান্ত ফোন দিয়েছে। আদাব দাদা। দাদা, আপনি এসেছেন? দাদা, আপনি চাইলে এখন আসতে পারেন। ঠিক আছে, 20 মিনিটের মধ্যেই আসতেছি। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে চলে আসলাম অফিস রুমে। আব্বু, আরও কেউ কি বলছে আজকে আসবে? বলে গেছে বিকালের দিকে আসবে। ও আচ্ছা। আমি আবার চলে আসলাম মনিরের সাথে। মনির, আমার গোডাউনে কতগুলো মাল আছে? আজ তোকে হিসাব দেখাচ্ছি। মোটা কাপড় আছে 90,000, আর চিকন কাপড় আছে 1,35,000। আজকে সব ডেলিভারি হয়ে যাবে? তাহলে তো ভালোই হবে। আর সিলেটের খবর কি? সিলেটের সব ব্যবস্থা করে রেখেছি, এখন মিশন আসবে 150টা, এরপর কাজ শুরু করে দিব। মেঘ, সিলেটে তো অফিস করেছিস, ওখানে তো সুতা লাগবে আর বিন লাগবে 200 এখন আপাতত। আব্বু, ভীম তো এখন আমার কাছে আছে 124টা, এইটার জন্য আর বাকি 2টার জন্য 550টা আছে। সিলেটের অফিসের জন্য কয়টা বললাম আনতে? 300টার কথা বলে দিই। ঠিক আছে আব্বু। কিছুক্ষণ পর প্রান্ত আসলো। আদাব প্রান্তদা। আদাব, আপনাকে অনেক দিন পর দেখলাম। আমিও। আপনি কত হাজার কাপড় নেবেন? 20 × 20। এই কাপড় নিব 30,000 আর মোটাটা নিব 25,000। গাড়ি কয়টা আনছেন? 5টা গাড়ি আনছি। আচ্ছা, গাড়ির ভিতরে ঢুকান, কাপড় দিয়ে শেষ করি, বিকালে আবার একজন আসবে। ও আচ্ছা। 55,000 কাপড় দিয়ে দিলাম। দিতে দিতে প্রায় 3টা বেজে গেছে। প্রান্তদা, এ আপনার রসিদ। এই নেন আপনার টাকা। ধন্যবাদ প্রান্তদা। 15 দিন পর আবারও আসবো। ঠিক আছে। আপনার কাপড়টা এখন মার্কেটে চলতেছে বেশি। প্রান্ত চলে গেছে। আমি চেয়ারে বসতে না বসতেই গাড়ি চলে আসলো। নাইম দেখে বসে আছে। নাইম 35,000 কাপড় দিয়ে দিয়েছে, আর সারাদিনে কাপড় দেওয়া হয়েছে। রাতে বাসে আসলাম 11টায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে মেঘ, এত দেরি হলো কেন? কাজ করেছে সারাদিন, তাই দেরি হয়েছে। ও আচ্ছা। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে টাকাগুলো রেখে চলে আসলাম নিচে। আম্মু, খাবার দাও। বস, আমি খাবার দিতেছি। আমি খাবার খেয়ে চলে আসলাম আমার রুমে। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালবেলা মেঘলার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া ওঠো। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে চলে আসলাম আমার রুমে। মনির, তুই কি অফিসে গিয়েছিস? কেন, কি হয়েছে? কিছু না, অফিসে খেয়াল রাখিস, আমি সিলেট থেকে আসতেছি। ঠিক আছে, তুই যা, আমি আছি।
এই বলে ফোনটা কেটে দিলাম। রেডি হয়ে নিচে এসে দেখি আব্বু বসে আছে। আব্বু, আমি সিলেট যাচ্ছি। ওখানে কোথায় থাকবি? হোটেলে থাকবো কেন? জিনিয়াকে নিয়ে যা। আমি থাকবো কাজে, আর জিনিয়ার সাথে তো কথাই বলি নাই, আর চিনিও না তেমন বেশি। তুই জিনিয়াকে নিয়ে যা, আমি যা বলছি তাই কর। ঠিক আছে আব্বু। জিনিয়া চলো আমার সাথে। চলো। আমি জিনিয়াকে নিয়ে চলে আসলাম সিলেটে। সাব্বিরকে ফোন দিলাম। হ্যালো সাব্বির। ভাই বলেন। একটা বাড়ি রেডি কর, আমি থাকবো। আপনি তো আমাদের সাথেই থাকেন, আজ হঠাৎ আলাদা কেন? আরেকজন আছে ভাই। ভাবি নাকি? আরে না, আমরা চলে এসেছি বস্তির সামনে, তুই আয়। ঠিক আছে, আসতেছি। আমি চলে আসলাম। সাব্বিরের সাথে চলে আসলাম একটা বাসায়। বাসাটা অনেক সুন্দর। ভাই, আজ থেকে এই বাসায় থাকবেন আপনি? ঠিক আছে, আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আয়। আপনি থাকেন, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে যা। সাব্বির চলে গেল। আমি আর জিনিয়া চলে আসলাম রুমে। জিনিয়া, তুমি কি একা থাকতে পারবে নাকি আমার সাথে থাকবা? আমি একা থাকতে পারি না, রাতে মেঘলার সাথে থাকতাম, এখন কার সাথে থাকবো? আচ্ছা, রাতে আমার সাথে থাইকো। ঠিক আছে। যাও ফ্রেশ হয়ে নাও, আমি নিচে আছি। ঠিক আছে। জিনিয়া চলে গেল। আমি নিচে বসে আছি। কিছুক্ষণ পর সাব্বির আসলো। ভাই, এই নেন বিরিয়ানি, আর কিছু চাল ডাল সবজি কিনে আনছি। ভালো করেছিস, তা ভিতরে আয়। না ভাই, বস্তিতে যেতে হবে, আর মিশন কাল হবে। আমাদের তো অস্ত্র নেই, কি আমি মেশিন কমপ্লিট করব? ভাই, আমি অস্ত্র রেডি করেছি, কিছু টাকা দিয়ে অস্ত্র কিনে এনেছি, আর ডেভিডের আস্তানা থেকে সব কিছু নিয়ে এসেছি। খুব ভালো করেছিস। সবাই কি পারবে অস্ত্র চালাতে? ভাই পারবে, আমি সবাইকে শিখিয়ে দিয়েছি। ও আচ্ছা। ভাই, আমি চলে যাই এখন, কাল আবার আসবো। শোন, তোর তো গার্লফ্রেন্ড আছে তাই না? আসলে ভাই, সব জানি আমি। তুই তোর গার্লফ্রেন্ডকে আর তোর বোনকে এইখানে দিয়ে যাস। জিনিয়া একা থাকতে পারবে না। ঠিক আছে ভাই, এখন আমি চাই। ঠিক আছে। সাব্বির চলে গেল। একটু পর জিনিয়া নিচে নেমে আসলো। আমি জিনিয়াকে দেখে অবাক, কারণ জিনিয়া একটা শার্ট আর প্যান্ট পরে আছে। জিনিয়া, এইগুলো কি পরেছো? কেন, আমাকে ভালো লাগে না? না, খুব সুন্দর লাগতেছে। এই নাও, বিরিয়ানি খেয়ে নাও। দাও। জিনিয়া খেতে লাগলো। আমি জিনিয়ার দিকে তাকিয়ে দেখতেছি তার খাওয়া। কি দেখছো? তোমার খাওয়া দেখতেছি। খাইয়ে দিতে হবে নাকি? না, তুমি খাও, আমি খেতে পারবো। আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখতেছি। জিনিয়া বলল, আমার খুব ঘুম পেয়েছে, কোথায় ঘুমাবো? উপরে গিয়ে ঘুমাও, আমি আছি। ঠিক আছে। জিনিয়া ঘুমাতে চলে গেল। আমি বসে বসে টিভি দেখতে লাগলাম। টিভি দেখতে ভালোই লাগছে না। রুমে গিয়ে দেখি জিনিয়া ঘুমাচ্ছে। শার্টটা জিনিয়ার পেটের ওপর উঠে আছে, নাভিটা দেখা যাচ্ছে। কি সুন্দর জিনিয়ার নাভিটা। আমি জিনিয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলাম। না না, এটা ঠিক না। আমি জিনিয়ার মাথার কাছে বসে জিনিয়ার মাথায় হাত বুলিয়ে দিলাম। আমারও খুব ঘুম পেয়েছে, অনেকদিন ঘুমাইনি, তাই জিনিয়ার পাশে এসে শুয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে থেকে জিনিয়া পাশে নেই। ভয়ে আমার বুক কাঁপতেছে। আমি পুরো বাড়ি ঘুরে দেখলাম, কোথাও নেই। হঠাৎ মনে পড়লো ছাদের কথা। ছাদে গিয়ে দেখি জিনিয়া কার সাথে কথা বলতেছে। জিনিয়া কখন উঠেছে ঘুম থেকে? ওই তো একটু আগে। এই নাও, কথা বলো আমার সাথে। হ্যালো খালা। আমি তোর খালা লাগি কবে থেকে? আম্মু তুমি? আমি তো ভাবছিলাম খালার সাথে কথা বলতেছে। খাবার এনেছিস নাকি? আম্মু কিছু বাজার করেছি, কাল আবার বাজার করব। জিনিয়াকে দেখে রাখিস। আর শোন, জিনিয়ার সাথে তোর বিয়ে ঠিক করেছি। সিলেটের কাজটা শেষ হলে তারপর তোদের বিয়েটা দিয়ে দিব। ও আচ্ছা, তাই বলে কি আমার সাথে পাঠিয়ে দিয়েছো? দেখে রাখিস। ঠিক আছে আম্মু। এই বলে ফোনটা কেটে দিলাম। জিনিয়া, চলো ঘুরতে যাই। এই সন্ধ্যায় কোথায় যাব ঘুরতে? চলো, তারপর দেখতে পাবে। চলো। আমি জিনিয়াকে নিয়ে চলে আসলাম বস্তিতে। আমাকে দেখে সবাই বলল, এই ভাই এসেছে, সবাই আসো, ভাই এসেছে। এই, ওরা তোমাকে ভাই বলছে কেন? এমনি ওদের সাথে যাও, আমি এইখানেই আছি। এই মুনিয়া, জিনিয়াকে নিয়ে যা তোদের সাথে। না, আমি যাব না, তোমার সাথে থাকবো। যাও, ওরা কিছু করবে না তোমাকে। ভাবি আসেন, আমরা বস্তিতে থাকি বলে কি আমাদের সাথে মেশা যাবে না? তা না, আমি তো তোমাদের চিনিও না, তাই বলছিলাম আর কি, যাব না। চলেন, কিছু হবে না। ভাইয়া, সাব্বির ওইখানে আছে, আপনি যান। জিনিয়া তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে। জিনিয়াকে নিয়ে চলে গেল। আমি চলে আসলাম সাব্বিরের কাছে। কিরে সাব্বির, এখানে কি করছিস? এই তো ভাই, ওদের শিখিয়ে দিতেছি কিভাবে পিস্তল চালাতে হয়। ও আচ্ছা, তাহলে শিখা। সাব্বিরের সাথে কথা বলতেছি, এমন সময় আব্বুর ফোন। মেঘ গাড়িতে চলে গেছে, সিলেট ড্রাইভারকে ফোন দে তুই। নাম্বারটা পাঠিয়ে দাও, আমি ফোন দিতেছি। ঠিক আছে। আব্বুর নাম্বারটা পাঠিয়ে দিলাম, আমি ফোন দিলাম। হ্যালো ভাই, আমরা তো আপনার নতুন অফিসের সামনেই আছি,
আপনি কোথায়? আমি আসতেছি এখন, আপনি দাঁড়ান। এই সাব্বির, তোর সব ফ্যাক্টরিতে যা তো, মেশিন এসেছে, আমি আসতেছি। ঠিক আছে ভাই, আমরা যাচ্ছি। আমি চলে আসলাম জিনিয়ার কাছে। জিনিয়া, তুমি থাকবে নাকি আমার সাথে যাবে? তোমার সাথে যাব। আমি জিনিয়াকে নিয়ে চলে আসলাম অফিসে। জিনিয়া, তুমি এখানে বসে থাকো, দরজা লাগিয়ে আমি মেশিনগুলো নামিয়ে আসতেছি। এইখানে আসবে তো আমাকে বলবে না? আমি ওইখানেই ওদের সাথে থাকতাম। তোমাকে নিয়ে দিয়ে আসবো নাকি আবার? চলো। একটু বসো, আমি আসতেছি। ঠিক আছে। এই সাব্বির, মেশিন বসিয়ে দে, আমি আঠা লাগিয়ে দিতেছি। যেভাবে দেখিস ওইভাবে রাখবি। আমি জিনিয়াকে দিয়ে আসি। ঠিক আছে ভাই। জিনিয়া, আমার দেরি হবে অনেক, তুমি কিন্তু কোথাও যেও না। আচ্ছা। আমি চলে আসলাম অফিসে। এসে দেখি 50টা নামানো হয়ে গেছে। আমি গিয়ে সবগুলো নামালাম। সাব্বির, যেভাবে বলে দেয় এইভাবে ভীমগুলো সবখানে তোল। ঠিক আছে ভাই। সবগুলো ভীম উঠিয়ে দিলাম। কাল থেকে কাজে লাগবে সবাই। ঠিক আছে ভাই, আজকে রাতে সবাইকে নিয়ে আসবো কাজের জন্য। সবাই সব ঠিকঠাক করে ফেলবে। তা ঠিক আছে, কিন্তু মেশিনে তো এখনও লাইন দেওয়া হয় নাই, আমি কালে এসে লাইন দিব। ঠিক আছে, আমার পরিচিত একজন ইলেকট্রনিক আছে, সে কাজ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, কাল আমিও এসে কাজ করবো নি। আমি চলে আসলাম বস্তিতে। এসে দেখি জিনিয়া ওদের সাথে কথা বলতেছে। জিনিয়া, চলো, কাল আবার আসবে। ঠিক আছে। আমি জিনিয়াকে নিয়ে চলে আসলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে জিনিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমতে করে দেখি জিনিয়া আমার দিকে তাকিয়ে আছে। কি দেখতেছো? তোমাকে দেখছি। আমাদের যে বিয়ে ঠিক করেছে, তুমি কি আগে থেকে জানতে? জানি। আমি জিনিয়ার উপরে উঠে পড়লাম। জিনিয়ার ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। জিনিয়া নাড়াচাড়া করছে না দেখে আমি ঠোঁট জোড়া ছেড়ে দিলাম। বললাম, কি হয়েছে জিনিয়া? কিছু না। আমি জিনিয়ার ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম আবার। প্রায় 30 মিনিট পর ছাড়লাম। এভাবে কেউ কিস করে? আর একটু হলে তো মরেই যেতাম। এইসব কথা বলো কেন? আর কখনো বলবা না, মনে থাকে যেন। ঠিক আছে, এখন ছাড়ো, খাবার রেডি করি, আবার তো চলে যাবে। যাও। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি জিনিয়া রান্না করছে। আমি জিনিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে এই ভেসে দেখতে অনেক সুন্দর লাগে, তুমি ওইখানে চলে যাবে নাকি এইখানেই থাকবে? এখানেই থাকবো, খুব ঘুমে ধরেছে, শরীরটা দুর্বল। ও, ডাক্তারকে ফোন দিই? না, ডাক্তার লাগবে না, আমি স্যালাইন খেয়ে আর ওষুধ রেখে নেব। খাওয়া দাওয়া করে চলে আসলাম অফিসে। এসে দেখি কাজ শুরু করে দিয়েছে। আমিও কাজ শুরু করে দিলাম। এইদিকে সব মেশিন চালু হয়ে গেছে। আমি পুরো কাজ শেষ করে জিনিয়াকে ফোন দিলাম। হ্যালো। বলো। কি করো? ঘুম থেকে উঠলাম, তুমি কি করো? কাজ করছি, আসবো নাকি? না, আসতে হবে না, আমি থাকতে পারবো। কিছু লাগবে নাকি? আসার সময় আমার জন্য চা পাতা নিয়ে আসবে, আর ফুচকা নিয়ে আসবে, আর আইসক্রিম নিয়ে আসবে। ঠিক আছে। আমি ফোনটা কেটে দিলাম। ফোন কেটে ঘুরে ঘুরে দেখতে লাগলাম সব কিছু। যাক, ভালোই চলতেছে কাজ। আমি একটা মেশিনে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। দেখা শেষ করে চলে আসলাম অফিস রুমে। সাব্বির, কয়েকজন লোক লাগবে, আর তুই কি একা সামলাতে পারবি অফিস? একা তো পারবে না, আরেকজন আছে, ওই এই অফিসগুলোতে কাজ করেছে, অনেক কিছু বুঝে জানে। তাহলে তাকে নিয়ে আয়, আর যখনই কাপড় বিক্রি করব তখন আমি আসবো। ঠিক আছে। আর প্রতিদিনই কাপড়ের হিসাব দিয়ে দিবি আমাকে। আচ্ছা, এখন কি চলে যাব নাকি থাকবেন? এখন চলে যাব, আবার রাতে মিশন আছে, ওইখানে তো যেতেই হবে। আমি চলে আসলাম বাসায়, সব কাজ দেখিয়ে দিয়ে আসলাম। কলিং বেল দিতে জিনিয়া এসে দরজা খুলে দিল আর বলল, এতক্ষণ লাগে আসতে? অফিসে কাজ করেছিলাম তাই দেরি হয়েছে। ও আচ্ছা, আমার আইসক্রিম ফুচকা দাও। এই নাও তোমার সব কিছু, আর আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো। আচ্ছা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। ঠিক আছে। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি জিনিয়া চা বানিয়ে টেবিলে রাখতেছে। আমি জিনিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম আর বললাম, মহারানী, আপনাকে দেখলে আমি আর থাকতে পারি না, আদর করতে মন চাই। তো বিয়ে করে নাও, তাহলেই তো আদর করতে পারবে। 2 মাস পরে করি, কারণ অফিসটা একটু ভালো করে চালিয়ে নেই। ঠিক আছে, এখন ছাড়ো। আমি জিনিয়াকে ছেড়ে দিয়ে চা খেয়ে নিলাম। চা খেয়ে বসে বসে টিভি দেখতেছি। এমন সময় জিনিয়া আসলো। আমি তাকে দেখি আজ গেঞ্জি পরেছে। জিনিয়া, এইসব কি? আমার ভালো লাগে তাই পড়ছি। আমি তো নিজেকে কন্ট্রোল করতে আর পারবো না পরে। সমস্যা নাই, আমি সব সময় তোমার অপেক্ষায় থাকি। তাই নাকি? আচ্ছা, এখন খাবার দাও। আর রাতে কি একা একা থাকতে পারবে? না, আমার খুব ভয় লাগে একা থাকতে। আচ্ছা, আমি মুনিয়াকে দিয়ে যাবো নে। আচ্ছা, আর তুমি কোথায় যাবে? কাজ আছে একটু, তাই যেতে হবে। ও আচ্ছা। আর শোনো, কেউ ডাকলেও তুমি দরজা খুলবে না। আমি তোমাকে ফোন দিব এসে, তারপর দরজা খুলবে। ঠিক আছে।
আমি খাওয়া দাওয়া করে রাতে চলে আসলাম বস্তিতে। মুনিয়াকে আর দুইজনকে নিয়ে চলে আসলাম আমার বাসায়। জিনিয়া ঘুমিয়ে থাকো, রাত জাগবে না। ঠিক আছে। আমি চলে আসলাম সাব্বিরের সাথে। সিলেটে খুব জঙ্গল। কিছুক্ষণ পর চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি ওরা কাজ শুরু করে দিয়েছে। আমি আর সাব্বির গুলি করতে ওরা সব লুকিয়ে পড়লো। সাব্বির ভালোভাবে কাজ করবি, গুলি যাতে না লাগে কারো গায়ে। ঠিক আছে। মিশন খুব ভয়াবহ, কারণ আমাদের একজনের হাতে গুলি লেগেছে। আমি তাকে প্রোটেক্ট করতে গাড়ি দিয়ে আসলাম। রাত প্রায় 3টা আমাদের মিশন শেষ হলো। সাব্বির সবাইকে নিয়ে চলে যা। না, এখন যাব না, আপনার সাথে যাব ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়িতে গিয়ে বস, আমি আসতেছি। ঠিক আছে। দিলাম ফোন দুর্জয়কে। হ্যালো দুর্জয়, এই জায়গায় পুলিশ ফোর্স পাঠাও। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে চলে আসবে পুলিশ ফোর্স। ঠিক আছে। আমি চলে আসলাম বাসায়। জিনিয়াকে ফোন দিলাম। হ্যালো। বলো। দরজা খোলো, আমি দাঁড়িয়ে আছি। আসছি, একটু অপেক্ষা করো। জিনিয়া এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে পড়লাম। জিনিয়া বলল, খাবার গরম করে আনি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুমি গরম করে আনো। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম। জিনিয়া আমাকে খাবার গরম করে দিল। জিনিয়া যাও, তুমি গিয়ে ঘুমিয়ে থাকো, আমি এইখানে ঘুমাবো না। তুমি এইখানে ঘুমাবে কেন? উপরে তো রুম আছে, চলো। ওরা কি তোমার সাথে ঘুমাইছে? ও আচ্ছা। আমি চলে আসলাম ওপরে আর একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। জিনিয়া ওদের সাথে ঘুমাতে চলে গেল। সকালে জিনিয়ার ডাকে ঘুম ভাঙলো। এই ওঠো, 11টা বাজে, অফিস যাবে কখন? যাবো তো। আমি জিনিয়ার কোমর জড়িয়ে ধরে বললাম, একটা চুমু দাও না। ফ্রেশ হয়ে আসো, তারপর দেব। না, এখন দাও। ফ্রেশ হয়ে আসলে দেব, এখন পারবো না। আমি জিনিয়াকে টান দিয়ে আমার বুকের ওপরে ফেলে দিয়ে তার ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। জিনিয়া ছোটার চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। অবশেষে জিনিয়া হার মারলো। প্রায় 45 মিনিট পর জিনিয়ার ঠোঁট জোড়া ছাড়লাম। এইভাবে কেউ চুমু দেয়? সরি, খাবার রান্না করেছো? যাও, ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার রেডি করছি। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। জিনিয়া চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে আসলাম অফিসে। এসে দেখি একটা মেশিন বন্ধ হয়ে রয়েছে। কী রে সাব্বির, কি হয়েছে? মোটর বলে পুড়ে গেছে, আর ওইগুলোতেও লাইন পাচ্ছে না। ও আচ্ছা, আমি দেখতেছি। আমি চলে আসলাম মেন লাইনের কাছে। এসে দেখি এইখানে কিছু তার লাগানো হয় নাই। আমি তার লাগিয়ে দিই। 2 নাম্বার চেকপোস্টে গেলাম। এখন লাইন ঠিক আছে। সাব্বির, ওদেরকে বল মেশিন চালু করতে। এই তোমরা মেশিন চালু করো, ভাই ঠিক করে দিয়েছে। কিছু কাপড় ছিল, এটা কীভাবে কী করতে হবে আমি দেখিয়ে দিলাম সবাইকে। সাব্বির, এখন তো আর কাজ নেই, তাই না? ভাই, আপনি চাইলে চলে যেতে পারেন। তা না হয় যাবো। এখন কতটুকু কাপড় হয়েছে? 4225 গজ। ও আচ্ছা। আমি চলে আসলাম অফিস রুমে। এসে প্রান্তকে ফোন দিলাম। হ্যালো প্রান্ত দা। মেঘ, বলো। আপনার জন্য সুবিধা হয়েছে, এখন সিলেট থেকে কাপড় নিতে পারবেন। সিলেট কোথায়? চা বাগানের পাশে। ঠিক আছে, আমি কাল আসবো, একটু দেখে যাবো নে। ঠিক আছে দাদা। আর আপনার সাথে যে একজন সিলেটের পার্টি ছিল, ওনাকেও বললেন যে অফিস দিয়েছে এইখানে। সেটা চিন্তা করতে হবে না, সিলেটের যত কাপড় বিক্রেতা আছে সব আপনার কাছে যাবে যদি আমি একবার বলি। ঠিক আছে প্রান্তদা, ঘুরে দেখে যাইয়েন। আর এইখানে 3 রকমের কাপড় বিক্রি হবে। আরও কিছু কথা বলে ফোন কেটে দিলাম। ফোন কেটে সাব্বিকে বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে মেঘলা এসে দরজা খুলে দিল। কী রে মেঘলা, তুই এইখানে? ভাইয়া, চলে এসেছি। একা একা থাকতে ভালো লাগে না। ও আচ্ছা। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি জিনিয়া বসে আছে। তুমি চলে এসেছো? মেঘলা আসবে, আমাকে জানাবে না? আমি নিজেই জানি না, তোমাকে জানাবো কি করে? ও আচ্ছা, এখন একটু ঘুমাবো, আমাকে ডেকো না। কিছু খেয়ে ঘুমা। না, এখন আর কিছু খাবো না, খেয়ে এসেছি। তাহলে ঘুমাও। জিনিয়া চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। বিকালে মেঘলার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া ওঠো, আমাদের ঘুরতে নিয়ে যাবে চা বাগানে। তোরা রেডি হয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে ভাইয়া। আমি মেঘলা জিনিয়াকে নিয়ে চলে আসলাম চা বাগানে। ঘোরাঘুরি করে আরও অনেক জায়গায় ঘুরলাম। রাতে বাসায় ফিরতে সাব্বিরের ফোন। হ্যালো সাব্বির। ভাই, কাল একটা মিশন আছে, ভাবিকে বাড়ি পাঠিয়ে দেন, না হয় বিপদ হতে পারে। ঠিক আছে। এই ফোনটা কেটে দিলাম। মেঘলা, কাল জিনিয়াকে নিয়ে বাসায় চলে যাস। আম্মুকে বলিস আমাদের বিয়ের সব কিছু রেডি করতে। তা ঠিক আছে, তুমি যাবে না? না, আমি কয়েকদিন পর যাব। ও আচ্ছা। তোদের আজ সকাল সকাল বেরিয়ে যেতে হবে, তোরা রেডি থাকিস। ঠিক আছে। আমি রুমে চলে আসলাম।
রুমে আসতে জিনিয়া আসলো আর বলল, তোমাকে রান্না করে খাওয়াবে কে? আমি খেয়ে নিতে পারবো, তোমাকে চিন্তা করতে হবে না। তা ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে নাও। না, আমি আর কিছু খাবো না, তোমরা খেয়ে নাও। আমি ঘুমালাম। আচ্ছা ঠিক আছে। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে মেঘলার ডাকে ঘুম ভাঙলো। কিরে মেঘলা, এত সকালে? তুমি না বলছো তোমাকে ডেকে দিতে? সকালে আর আমরা চলে যাচ্ছি, এখন গাড়ি চলে এসেছে। ও চল, তোদের গাড়িতে দিয়ে আসি। চলো। আমি মেঘলাকে আর জিনিয়াকে গাড়িতে উঠিয়ে দিলাম। গাড়ি চলে গেল। আমি আর না ঘুমিয়ে থেকে চলে আসলাম অফিসে। এসে দেখি তো ঠিকঠাক আছেই, ভালোই চলতেছে কাজ। সাব্বির, তুই কি বাসায় যাস নাই? না ভাই, আমি আজকে বাসায় যাই নাই, এখানেই ঘুমিয়েছিলাম। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আয়। সাব্বির চলে গেল। আমি প্রতিটা মেশিনগুলোতে তাকিয়ে তাকিয়ে দেখতেছি কোনো সমস্যা আছে কিনা। আবার কোনো সমস্যা নাই তো। সাব্বির খাওয়া দাওয়া করে আসলো, দুইজনে কাপড়গুলো টানতে লাগলাম। কাপড় টানা শেষ করতে পিছনে তাকিয়ে দেখে প্রান্তদা দাঁড়িয়ে আছে। দাদা, আপনি কখন আসলেন? এখনই এসেছি, দেখতে আসলাম কেমন চলে। সাব্বির, তুই টান, আমি দাদাকে ঘুরিয়ে নিয়ে আসি পুরোটা। ঠিক আছে, যা। আমি প্রান্তদাকে ঘুরিয়ে দেখালাম। আজকে কি কিছু কাপড় নিতে পারবো? কতটুকু কাপড় নেবেন? 10 থেকে 15,000 হলেই হবে। আচ্ছা, আমি হিসাব করে জানাচ্ছি, আপনি ভিতরে গিয়ে বসেন। ঠিক আছে। সব কাপড় হিসাব করে দেখি 18,780। প্রান্তদা, কাপড় আছে 18,000। নতুন একটা কাপড় তৈরি করেছেন, ওইটার একটা স্যাম্পল দিয়ে দিয়েন। ঠিক আছে, এখন কত দিব? 15 দিয়ে দেন। ঠিক আছে, 15,000 কাপড় দিয়ে দিলাম। রাতে চলে আসলাম মিশনে। মিশন খুব ভয়াবহ অবস্থায়। সাব্বিরের পায়ে গুলি লেগেছে। মিশন শেষের দিকে এমন সময় আমার হাতে গুলি লাগলো, তো বাম হাতে গুলি করতে লাগলাম। মিশন শেষ করে সাব্বিরকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। আরও 3 জনেরও গুলি লেগেছে। যাই হোক, সাব্বিরের পা থেকে গুলি বের করে নিল। আমার হাতে ভালোভাবে গুলি লাগে নাই, তাই কিছু হয় নাই তেমন। সকাল 10টায় আমি বসে আছি সাব্বিরের কেবিনে। সাব্বিরের জ্ঞান ফিরতে বললাম, কিরে কেমন আছিস? আমি ভালো আছি ভাই, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, চল তোকে বাসায় নিয়ে যাই। বাসায় গেলে ওদের কি জবাব দিব? সেটা তোকে ভাবতে হবে না, আমি বলবো কথা। ঠিক আছে। সাব্বিরকে বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসতে সাব্বিরের মা বলল, এই সাব্বির, তোর পায়ে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? আন্টি, তেমন কিছু হয় নাই, অফিসে পড়ে পাটা একটু কেটে গেছে, তাই ব্যান্ডেজ করে আনছি। ও মেঘ, বসো, খাবার দেই? না, এখন চলে যাব, বিকালে আসবো আবার। এই বলে চলে আসলাম বাহিরে। কেটে গেল 1 মাস, আজ আমাদের বিয়ে। সকালে ঘুম থেকে উঠে দেখি সাব্বির আর মনির দাঁড়িয়ে আছে আমার রুমে। কিরে তোরা এখানে? তোর বিয়ে আর আমি আসবো না? আসবি না কেন? দাওয়াত তো দিয়েই দিয়েছি। গোসল করে রেডি হয়ে নিলাম। এখন বাজে 12টা, এখনও বাসায় আমি। ভাই যাবেন কখন? এই তো এখনই যাব। আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে চলে আসলাম জিনিয়াদের বাসায়। গেটে আমাদের আটকালো। দুলা ভাই, 10,000 টাকা চাই, না হলে ভাবি নাই। তাহলে আমার বাইকে নিয়ে চলে যাই। যেতে হবে না, 5,000 টাকা দিলেই হবে। মনির দিয়ে দে। আমাদের শরবত খাইয়ে ভিতরে ঢুকালো। ভিতরে ঢুকে আমাদের আসনে বসলাম। খাওয়া দাওয়া শেষ হলো। এখন কাজীর বিয়ে পুড়িয়ে দেওয়ার পালা। কাজী এসে বিয়ে পুড়িয়ে গেল, এখনও বসে আছে। কি যেন নিয়ম আছে, সেগুলো পূরণ করছে। সন্ধ্যা 7টা, এখন আমরা বিয়ে বাড়িতে। সব কাজ শেষ হলো, এখন বিদায়ের পালা। জিনিয়া খুব কান্না করতেছে। আমি জিনিয়াকে ধরে গাড়িতে উঠিয়ে দিলাম। আমিও গাড়িতে উঠে পড়লাম। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। 8টায় আমাদের বাসার সামনে আসলো গাড়ি। বাচ্চারা বলতেছে বর এসেছে, বর এসেছে। আম্মু এসে জিনিয়াকে নিয়ে চলে গেল। আমি, সাব্বির আর মনির ছাদে চলে আসলাম। আড্ডা দিচ্ছি। রাত প্রায় 12টা। এমন সময় আম্মু এসে বলল, কি রে মেয়ে, তুই এখনো এখানে? যা রুমে যা, জিনিয়া একা একা বসে আছে। যাচ্ছি আম্মু, যাচ্ছি। এই বলে চলে আসলাম বাসার ঘরের সামনে। এসে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। কিরে মেঘলা, তুই এইখানে? বাসর ঘর সাজিয়েছি, টাকা দাও। কত দিতে হবে? 10,000 দিলেই হবে। আমার সাথে তো 5,000 আছে, এখন নে, কাল আবার নিস। ঠিক আছে। মেঘলা চলে গেল। আমি বাসর ঘর ঢুকতেই জিনিয়া নড়ে চড়ে বসলো। আমি দরজা লাগিয়ে জিনিয়ার কাছে যেতেই জিনিয়া নেমে সালাম করলো। আমি জিনিয়াকে উঠিয়ে বুকের সাথে চেপে ধরলাম। বললাম, অজু আছে তোমার? আছে। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ে আমাদের নতুন জীবন শুরু করি। দুইজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে জিনিয়া খাটে চলে গেল। আমি যাই নামাজগুলো রেখে চলে আসলাম খাটে। জিনিয়া, এই নাও তোমার টাকা। এটা তোমার কাছে রেখে দাও, আমার লাগবে না। না, এটা সম্পূর্ণ তোমার হক, এটাতে আমার কোনো হক নেই।
জিনিয়া বালিশের কাছে টাকাগুলো রেখে টেবিল থেকে আমার জন্য দুধ এনে দিয়ে বলল, এই নাও, এটা খেয়ে নাও। আমি দুধটা অর্ধেক খেয়ে বাকিটা জিনিয়াকে দিয়ে দিলাম। জিনিয়া খেয়ে বলল, তোমার না শখ আমাকে আদর করবে, আজকে সম্পূর্ণ আমি তোমার, যা খুশি করতে পারো। আমি জিনিয়ার কথা শুনে জিনিয়াকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোর আমার দখলে করে নিলাম। আস্তে আস্তে জিনিয়ার সারা শরীরে চুমু দিতে লাগলাম। বাকিটা ইতিহাস হয়ে যাক। আবারও দেখা হবে নতুন কোনো মাফিয়া গল্পে। গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনারা আগে যেরকম গল্প দেখতেন এখন আপনারা তেমন একটা গল্প দেখেন না, হয়তোবা আমার গল্পে কোনো ত্রুটি রয়েছে বা হয়তোবা আমার গল্প আপনাদের পছন্দ হয় না। গল্প যদি ভালো লেগে থাকে আপনাদের, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশেই থাকুন। আপনাদের বন্ধু হিসাবে সুন্দর সুন্দর গল্প উপহার দিব। ধন্যবাদ।